আসসালামু আলাইকুম। টিভি স্টোরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তেলের সংকট সৃষ্টির পেছনে কৃত্রিম একটা গোষ্ঠী রয়েছে যারা কৃত্রিমভাবে এই সংকট তৈরি করেছে। ঠিক আরেকভাবে চিন্তা করলে দেখা যাবে যে এই যে আমাদের দেশে এখন যে লকডাউনের আলোচনা হচ্ছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লকডাউনের আওতায় এনে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের যে শেখানোর পদ্ধতি সেটাকে যদি অফলাইন থেকে অনলাইনে নিয়ে আসা যায়, তাহলে হয়তোবা যে তেলের যে সংকটের কারণে যানবাহনে পরিবহনে যে সমস্যা দেখা দিয়েছে সেটা কিছুটা সংকট কাটাবে বলে সরকার মনে করছে। এই কারণেই সরকার আজকে দেখলাম যে সরকার চিন্তাভাবনা করছে। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে এই চলমান উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে তিনি পরামর্শ দিচ্ছেন যে এই ধরনের সিদ্ধান্ত হয়তোবা আর কয়েক দিনের মধ্যেই হয়তোবা সরকার নেবে। কেননা শিক্ষার্থীদেরকে যদি এইভাবে অফলাইনে এখনও ক্লাস নেওয়া হয়, অর্থাৎ শিক্ষার্থীরা যদি ঘর থেকে বের হয় এবং তারা যদি ক্যাম্পাসে এসে ক্লাস করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে যে যানবাহন ব্যবহার করতে হবে সেই যানবাহন কিংবা যে সেই পরিবহনগুলোতে যে তেলের সংকটের কারণে দেখা গেছে যে রাস্তাঘাটে গেলে যথাসময়ে পরিবহন পাওয়া যাচ্ছে না, বাস পাওয়া যাচ্ছে না, যে বাইক পাওয়া যাচ্ছে না, তারপর হচ্ছে যে প্রাইভেট কারগুলো যেগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছে না। ফলে কার্যত একটি অচল অবস্থা কিন্তু যে কোনো সময় তৈরি হয়ে যেতে পারে। তো কাজেই এই যে একটি সংকট দেখা দিয়েছে বাংলাদেশে, অর্থাৎ তেলের সংকটের সাথে সাথে জনজীবনের অন্যান্য যে অনুষঙ্গগুলো আছে, অন্যান্য যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু মারাত্মকভাবেই প্রভাব পড়ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি এখন বাংলাদেশে প্রায় বলা যেতে পারে যে শতভাগ কিন্তু বাংলাদেশে এর প্রভাব পড়েছে। কেননা আমি গত এক সপ্তাহ আগেও বলেছিলাম যে বাংলাদেশে হয়তোবা যে কোনো মুহূর্তে এই যে চলমান পরিস্থিতির কারণে যে কোনো মুহূর্তে হয়তোবা লকডাউন কর্মসূচি সরকারের পক্ষ থেকে দেওয়া হতে পারে, নেওয়া হতে পারে। ঠিক এক সপ্তাহ পরে এসে সেটি আজকেই শুনতে পেলাম যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু ভাবছে কয়েকদিনের মধ্যে আলোচনা হবে এবং হয়তোবা এটা সিদ্ধান্ত কার্যকর হতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কীভাবে অনলাইনে ক্লাস নেওয়া যেতে পারে এবং শিক্ষার্থীদেরকে কীভাবে ঘরে বসে হোম ক্লাসের মাধ্যমে তাদেরকে শেখানো হতে পারে, তাদের ক্লাসগুলো সিলেবাসগুলো সম্পন্ন করা হতে পারে। তো কাজেই এমন পরিস্থিতি হয়তোবা বিগত 1 বছর 2 বছরে কেউ হয়তোবা চিন্তা করে নেই। অর্থাৎ করোনা পরবর্তীকালে, অর্থাৎ 2020 সালে যে সংকট, যে মহামারী আমরা দেখেছিলাম, সেই মহামারীতে যে দেশের পরিস্থিতি পুরো দেশ লকডাউনের অন্তর্ভুক্ত ছিল, ঠিক তেমনিভাবে এখন এই যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু বাংলাদেশেও এই লকডাউনের আওতায় আসতে যাচ্ছে। হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এটি শুরু হলেও অফিস আদালতেও কিন্তু এর প্রভাব পড়বে। হয়তোবা যে সকল অফিসিয়াল কার্যক্রম যেগুলো ঘরে বসে অনলাইনে করা সম্ভব, সেগুলো হয়তোবা সেভাবেই নির্দেশনা আসতে পারে। সেগুলো অর্থাৎ হোম অফিসের মাধ্যমে যতটা সীমিত আকারে যান চলাচল যতটা কমানো যায়, অর্থাৎ তেলের উপরে যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা যতটা কমিয়ে আনা সম্ভব হবে, ততই এই যে সংকট, তেলের সংকটের কারণে বাংলাদেশের এখন যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে, সেগুলো হয়তো কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে। যদি আমরা বলেছিলাম যে এই সংকট এত দ্রুত ঘনীভূত হতো না, বিশেষ করে যেহেতু কতিপয় গোষ্ঠী, স্বার্থান্বেষী গোষ্ঠী ইতিমধ্যে তারা তেল রিজার্ভ করেছে। গত কয়েক সপ্তাহ ধরেই আমরা দেখতে পেয়েছি যে পাম্পগুলোতে, রিফুয়েলিং স্টেশনগুলোতে কিন্তু তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বাইকাররা শত শত হাজার হাজার বাইকাররা কিন্তু স্টেশনগুলোতে গিয়ে তারা তেল পাচ্ছেন না। তারপর হচ্ছে বাসগুলো তেল পাচ্ছে না। ফলে এই সংকট কিন্তু দ্রুততার সাথে এগিয়ে এনেছে কিংবা এটাকে আরও বেশি ঘনীভূত করেছে। আবার আমাদের সমাজের যারা ব্যবসায়ী সমাজ রয়েছে, অসাধু চক্র রয়েছেন, তাদের অনেকেই কিন্তু এটিকে লিড দিয়েছে। অর্থাৎ যখনই যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে, তারা তখনই ডিপো থেকে তাদের লাইসেন্সের মাধ্যমে অনেকে বৈধভাবেই কিন্তু তারা বৈধভাবে মানে তেলটা সরবরাহ করেছে হয়তো বা বৈধভাবে, তাদের লাইসেন্স রয়েছে, সেই লাইসেন্সের মাধ্যমে তারা পাম্পের জন্য তেলের গাড়ি পাঠিয়ে সে তেলগুলো এনেছে, কিন্তু সেগুলো আসলে পাম্প স্টেশনে না নিয়ে তারা সেগুলো তাদের নিজস্ব রিজার্ভে তারা নিয়ে গিয়েছে। এবং পরবর্তীতে ঈদের পরে এসে দেখতে পেয়েছে যে এরপরে বিভিন্ন মানুষজনকে ধরিয়ে তারা কিন্তু তেল রিজার্ভের পথে দেখা গেছে যাদের ট্যাঙ্কি ফুল আছে তারা আবারও গিয়েছে তেল রিফুয়েল করার জন্য। কিন্তু এই রিফুয়েলেশনের প্রভাবে কিন্তু আমাদের তেলের যে মজুদ ছিল সেটি কিন্তু অতি দ্রুত ফুরিয়ে এসেছে। কাজেই সংকটটা আমরা নিজেরাই অনেকটা ঘনিয়ে এনেছি। ফলে আমাদেরকে অবশ্যই এটার যে ভোগান্তি, সেই ভোগান্তি আমাদেরকে পোহাতে হবে। সবশেষ যেটি বলবার সেটি হচ্ছে যে এই যে লকডাউনের পরিস্থিতি এগিয়ে আসছে, সেটির প্রভাব জনজীবনে যেমনিভাবে পড়বে, শিক্ষা জীবনে পড়বে,
চাকুরির ক্ষেত্রে পড়বে, আমাদের যে কর্মসংস্থান আছে সেখানে পড়বে, উৎপাদনে পড়বে, আমাদের বাজার ব্যবস্থায় পড়বে, আমাদের মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়বে। সব মিলিয়ে আমাদের জনজীবনে একটা নতুন মাত্রা হয়তো বা এই যুদ্ধের মাধ্যমে মানে করোনার সময় যেমন পৃথিবীতে এক ধরনের পরিবর্তন এসেছে, ঠিক তদ্রূপভাবে 2026 সালের এই লকডাউন থেকে হয়তো বা শুরু হতে পারে আগামী দিনের অনেক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাবো। কিছু পরিবর্তন বৈশ্বিক, কিছু পরিবর্তন আমাদের দেশের অভ্যন্তরে, সেটি আমাদেরকে হয়তো বা কোনো না কোনোভাবে প্রভাবিত করবে, আমাদের জীবনকে হয়তো বা কোনো না কোনোভাবে পরিবর্তন করে দিতে পারে। তো কাজেই আমরা সেগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। টিভি ফিস্টু টেলার চ্যানেলের সাথেই থাকুন।